সদ্য সমাপ্ত নির্বাচনে ভোট দিয়ে আসলাম। ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের অধিকার এবং প্রধানতম রাজনৈতিক অধিকার। কেবল নাগরিক হলেই কোনো সদস্য বা অধিবাসীর পক্ষে ভোট দেওয়া সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এইচএসসি প্রোগ্রামের পরিণতি প্রথম পত্র বিষয়ের আলোচনায় আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত। আমরা নাগরিক অধিকার সম্পর্কে একটু বললাম। একজন সদস্য যখন একটি রাষ্ট্রের নাগরিক হয় তখনই কেবল তিনি একটি রাষ্ট্র থেকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন ধরনের অধিকার ভোগ করতে পারে। সেজন্য নাগরিকতা অর্জনটি খুব জরুরি। প্রিয় শিক্ষার্থী, আপনাদের পরিণতি প্রথম পত্র বইয়ে এই পাঠ থেকে অন্য একটি আলোচনায় নাগরিকতা কিভাবে অর্জন করা যায় সেই সম্পর্কে শুনেছেন। আজকের এই আলোচনায় আমরা দেখব যে এই যে নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকারগুলো কিছু কারণে সেগুলো বিলুপ্ত হয়ে যায়, অর্থাৎ একজন নাগরিকের নাগরিকতা বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের এই আলোচনার মূল বিষয় হলো নাগরিকতার বিলোপ এবং সুনাগরিক কারা, এই সুনাগরিকের গুণাবলীগুলো কী কী। চলুন তাহলে আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। প্রথমেই থাকবে নাগরিকতার বিলোপ। একজন সদস্য বা অধিবাসী একটি রাষ্ট্রের নাগরিক হলো, যে কোনো পন্থায় বা পদ্ধতি হোক সে নাগরিকতা অর্জন করলো, কিন্তু দেখা গেল যে কিছু শর্ত বা নিয়ম শৃঙ্খলা, এই অনেক বিষয় আছে যেগুলোর উপর তার নাগরিকতা ধরে রাখা বা স্থায়িত্বটা নির্ভর করে থাকে। যদি এই বিষয়গুলো একজন নাগরিক বজায় রাখতে না পারে তাহলে তার নাগরিকতা বিলুপ্ত হতে পারে। যেমন একজন নাগরিক, সে বর্তমানে রাষ্ট্রের নাগরিক, সে যদি স্বেচ্ছায় তার নাগরিকত্ব ছেড়ে দিয়ে বা ত্যাগ করে চলে যায় তাহলে তার নাগরিকত্ব বিলুপ্ত হবে। আবার দেখা গেল একজন নাগরিক দীর্ঘ সময় বা দীর্ঘদিন ধরে সে একটি রাষ্ট্রে বসবাস করছে না, সেই ক্ষেত্রেও তার নাগরিকত্ব বিলুপ্ত হতে পারে। আবার অনুমোদন সূত্রের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অন্য কোনো রাষ্ট্রে চলে যায় একজন নাগরিক, সে চাকরির সূত্রে যেতে পারে, ব্যবসা বাণিজ্যের সূত্রে যেতে পারে, বা সেই রাষ্ট্রে গিয়ে সে দেখা যায় সেই রাষ্ট্রের কোনো নাগরিককে সে বিয়ে করলো। তো এই অন্য কোনো রাষ্ট্রে চাকরি করা, বিশেষ করে সেনাবাহিনী বা সরকারি চাকরিতে যদি একটি রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রে গিয়ে যোগদান করে তাহলে পূর্ব রাষ্ট্র থেকে তার নাগরিকতাটি বিলুপ্ত হয়ে থাকে। তাছাড়া আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয়, নাগরিক হওয়ার একটি শর্ত হলো যে রাষ্ট্রের প্রতি তার সমর্থন বা আনুগত্য প্রদর্শন, অর্থাৎ রাষ্ট্রের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংহতি, এটার প্রতি অনুমোদন বা সমর্থন দান করা। কোনো নাগরিক যদি এই স্বাধীনতা ও সার্বভৌম পরিপন্থী কোনো কাজ করে তাহলে রাষ্ট্র তার নাগরিকতা বিলোপ করে দিতে পারে। প্রিয় শিক্ষার্থী, আরও অনেকগুলো কারণ রয়েছে। যেমন রাষ্ট্র যদি কোনো কারণে, যে কোনো অন্যায় বা অপরাধ যে কোনো কারণে হোক, যদি তার নাগরিককে রাষ্ট্র থেকে বিতাড়ন করে তাহলেও সেই নাগরিক তার রাষ্ট্রের নাগরিকত্ব হারাবে। নাগরিকতা অর্জনের ক্ষেত্রে আমি একটি উপায় বলেছিলাম বা পন্থা বলেছিলাম, যেমন যুদ্ধের ফলে একজন নাগরিক একটি রাষ্ট্রের নাগরিকত্ব হারিয়ে অন্য একটি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করে। এভাবেও যদি কোনো রাষ্ট্র পরাজিত হয় বা একটি অংশ পরাজিত হয়, সেই পরাজিত অংশ বা বিজিত অংশটির যেই নাগরিক, যেই রাষ্ট্রের নাগরিকত্ব তারা ভোগ করে আসতো, সেই রাষ্ট্রের নাগরিকত্ব বিলোপ হয়ে যায়। যেমনটি ঘটেছিল 1971 সালে। এই পূর্ব পাকিস্তানের যেই অধিবাসী ছিল তারা পাকিস্তানের নাগরিক ছিল, কিন্তু 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই অংশ জয়লাভ করার ফলে আমরা পাকিস্তানের নাগরিক না হয়ে এখন বাংলাদেশের নাগরিক। অর্থাৎ সেই পশ্চিম পাকিস্তানের থেকে বা পাকিস্তান নামক রাষ্ট্রটির নাগরিকত্ব পরিবর্তন হয়ে আমাদের এই বাংলাদেশের নাগরিক আমরা হয়েছি। আরেকটি যেটি বলেছিলাম যে চুক্তির মাধ্যমেও দেখা গেল একটি রাষ্ট্রের একটি ভূখণ্ড অন্য রাষ্ট্রের সাথে যুক্ত হয়ে গেল, তার ফলে ভূখণ্ডটি যে রাষ্ট্রের সাথে যুক্ত হলো পরবর্তীতে
সেই অংশের নাগরিক বা অধিবাসীরা যে অংশ থেকে স্থল অংশটুকু চলে আসলো নতুন রাষ্ট্রে, পূর্ব রাষ্ট্রের নাগরিকত্ব তারা হারালো, অর্থাৎ পূর্ব রাষ্ট্রের নাগরিকত্ব বিলুপ্ত হয়ে তারা নতুন রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলো। এরকম অনেকগুলো উপায়ে একজন নাগরিকের মর্যাদা হানি বা নাগরিকত্ব বিলুপ হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাগরিকতা অর্জনের জন্য সেই রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন, রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা প্রত্যেকটি নাগরিকেরই কর্তব্য, এবং একজন সুনাগরিক সেই তার জ্ঞান বুদ্ধি মেধা দিয়ে তার নাগরিকত্ব ধরে রাখার জন্য সার্বক্ষণিক চেষ্টা করে যাবে, এটি রাষ্ট্র প্রত্যাশা করে। প্রিয় শিক্ষার্থী, চলুন তাহলে আমরা জেনে নেই বাংলাদেশে আসলে নাগরিকতা কিভাবে অর্জন করা যায় বা এই বাংলাদেশের নাগরিকতা কখন বিলুপ্ত হতে পারে। বাংলাদেশের মহান যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী একজন নাগরিক বাংলাদেশের সংবিধানে প্রদত্ত সকল সামাজিক রাজনৈতিক অধিকার ভোগ করে থাকে, এবং এই সংবিধানে স্পষ্টভাবে কারা এই রাষ্ট্রের নাগরিক হতে পারবে, কি কি অধিকার ভোগ করতে পারবে, সেগুলো স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। যেমন নাগরিকতা অর্জনের ক্ষেত্রে বলা হয়েছে 1971 সালের 26শে মার্চের পূর্ব পর্যন্ত সময়ে যে সকল নাগরিক বা তার পিতামাতা সন্তান এই ভূখণ্ডটিতে বসবাস করে আসছিল এবং পরবর্তীতে তারা স্থায়ী হয়েছে, সেই সকল অধিবাসী বা সদস্য এই বাংলাদেশ নামক রাষ্ট্রটির নাগরিক বলে পরিগণিত হবে। আরেকটি যে বিষয়, 1971 সালের 26শে মার্চের পরবর্তীতে এই রাষ্ট্রের নাগরিক তার সন্তান সন্ততি বা তার পিতামাতা বা তার পিতামহ এখানে বসবাস করে আসছে অনেক বছর ধরে, এবং তার পরবর্তীতে অন্য কোথাও যদি সে স্থানান্তরিত না হয়ে থাকে, অর্থাৎ অন্য কোনো রাষ্ট্রে স্থানান্তরিত না হয়ে থাকে, তাহলেও তার সন্তান বা তার পিতামহ বা তার বাবা মা তারা সবাই এই বাংলাদেশ নামক রাষ্ট্রটির নাগরিক বলে গণ্য হবে। তাছাড়াও বাংলাদেশে এসে কোনো বিদেশি বা অন্য রাষ্ট্রের নাগরিক যদি এই বাংলাদেশি কোনো নাগরিককে বিয়ে করে এখানে দীর্ঘদিন বসবাস করে, তাহলেও সেই স্বামী বা স্ত্রী বাংলাদেশের নাগরিক বলে গণ্য হবে। যদি কোনো বিদেশি দীর্ঘ 5 বছর বাংলাদেশে বসবাস করার পর সে মনে করে বাংলাদেশের নাগরিকতা অর্জন করবে, তাহলে সে যথাযথভাবে সরকারের নিকট আবেদন করলে সরকার এই বিষয়টি ভেবে দেখতে পারে। সেক্ষেত্রে এই 5 বছরে তার কার্যক্রম, তার চরিত্র এসব পর্যালোচনা করে সরকার ইচ্ছা করলে তাকে বাংলাদেশের নাগরিকতা প্রদান করতে পারে। অর্থাৎ এভাবেও একজন বিদেশি বাংলাদেশের নাগরিকতা অর্জন করতে পারে। প্রিয় শিক্ষার্থী, অন্য একটি উপায় রয়েছে, সেটি হলো উত্তরাধিকার সূত্রে যদি কোনো বিদেশি এখানে তার সম্পত্তি লাভ করে থাকে, হয়তো সে দীর্ঘ সময় বাংলাদেশের বাহিরে ছিল, অন্য কোনো রাষ্ট্রে ছিল, সে যদি পরবর্তীতে এখানে সম্পত্তি লাভ করে এবং বসবাস করে স্থায়ীভাবে, তাহলে সে ব্যক্তিও এই রাষ্ট্রের নাগরিক হতে পারে। প্রিয় শিক্ষার্থী, একটি রাষ্ট্রের নাগরিকতা যেমন অর্জন করা যায় বা করতে হয়, বিভিন্ন কারণে এই নাগরিকতাও আবার বিলুপ্তও হতে পারে। তো চলুন আমরা জেনে নেই বাংলাদেশের নাগরিকতা কি কি কারণে বিলুপ্ত হতে পারে। প্রিয় শিক্ষার্থী, প্রথম এবং প্রধানতম কারণ হলো যদি কোনো নাগরিক এখানে স্বাধীনতা সার্বভৌমত্ব পরিপন্থী কোনো কাজ করে, তাহলে বাংলাদেশ সরকার তার নাগরিকতা কেড়ে নিতে পারে, অর্থাৎ তার নাগরিকত্ব বিলুপ্ত হতে পারে। বা অন্য কোনো কারণে যদি কোনো নাগরিককে বহিষ্কার করে এই দেশ থেকে বা এই রাষ্ট্র থেকে, তাহলেও সেই নাগরিকের নাগরিকতা চলে যাবে। আরেকটি বিষয় হলো সরকারি চাকরি বা বিশেষ করে সেনাবাহিনীর চাকরি থেকে যদি কোনো নাগরিক পলায়ন করে, সেক্ষেত্রেও সেই নাগরিকের
বাংলাদেশি নাগরিকত্ব চলে যাবে, অর্থাৎ তার বাংলাদেশি নাগরিকতা বিলুপ্ত হবে। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশে যেহেতু দ্বৈত নাগরিকতা অনুমোদিত, তার ফলে দেখা যায় যে একই বাংলাদেশি নাগরিক অন্য একটি রাষ্ট্রেরও অধিবাসী বা নাগরিক হয়ে থাকে। সেক্ষেত্রে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক ইচ্ছে করলে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দিয়ে অন্য একটি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারে। সেরকম যদি কোনো বিষয় থাকে তাহলে সেই নাগরিক বাংলাদেশের নাগরিকত্ব হারাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিভাবে বাংলাদেশের নাগরিকতা অর্জন করা যায় এবং কি কি কারণে বাংলাদেশের নাগরিকতা বিলুপ্ত হতে পারে। শিক্ষার্থীবৃন্দ, এখন আপনাদেরকে আমি একটি গল্প বলবো, আমার দুই বন্ধুর গল্প, একজন সুমন এবং আরেকজন আলমগীর। তারা দুজনেই খুব মেধাবী ছাত্র, অনেক ভালো ফলাফল করে তারা সরকারি মেডিকেলে পড়াশোনা করেছে, সেখান থেকে তারা পাশ করে সম্প্রতি ডাক্তার হয়েছে। বিসিএসের মাধ্যমে নিয়োগ পেয়ে তাদের দুজনেরই একটি প্রত্যন্ত গ্রামে পদায়ন হয়েছে। তো সেখানে সুমন এবং আলমগীর চাকরি করতে লাগলো, জনগণের সেবা করতে লাগলো। কিছুদিনের মধ্যেই আলমগীর বদলি হয়ে ঢাকা শহরে চলে আসলো। তার অনেক দিন পরে সুমনের সাথে আমার দেখা। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি বন্ধু, তুমি বদলি হয়ে ঢাকায় আসবে না? সে বলল, না বন্ধু, আমি সরকারি খরচে গরিব মানুষের ট্যাক্সের টাকায় পড়াশোনা করে ডাক্তার হয়েছি। আমি যদি গ্রামে থাকি তাহলে আমি হয়তো গরিব মানুষকে সেবাটা বেশি দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি বিষয় এখানে লক্ষ্য করুন, সুমনের মনে যে বিষয়টি কাজ করেছে আলমগীরের মনে কিন্তু সেই বিষয়টি কাজ করেনি। এক্ষেত্রে সুমনকে অনেক আত্মসংযমী ও বিবেকবান মনে হয়েছে। পরিণতি বা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যে সকল নাগরিকের এই ধরনের আত্মসংযমী, বিবেক, বুদ্ধি, প্রজ্ঞা এগুলো থাকে তাদেরকে সাধারণত সুনাগরিক বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানব যে সুনাগরিক কারা বা এর কারা এবং কিভাবে সুনাগরিকতা অর্জন করা যায়। সুনাগরিক প্রত্যেকটি রাষ্ট্রের মূল্যবান সম্পদ, কেননা এই রাষ্ট্র একজন নাগরিক সৃষ্টিতে অনেক অবদান রাখে বা তাকে রাখতে হয় তার বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে, কার্যপরিধির মাধ্যমে। এর ফলে রাষ্ট্র তার কাছ থেকে বিভিন্ন সেবা বা আনুগত্য প্রত্যাশা করে এবং আমাদের নাগরিকদেরও উচিত সেই প্রত্যাশা এবং সেবা প্রদান করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সুনাগরিকতা অর্জন বা সুনাগরিক হবার জন্য রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্নভাবে বিভিন্নজন বিভিন্ন গুণের কথা বলেছেন। যেমন সিডি বার্নস বলেছেন, সংবেদনশীল ও স্বাধীন চিত্তের কোনো নাগরিক বা স্বাধীনতা প্রকাশের যে অকুতোভয়, এই ধরনের একজন নাগরিকই হবে সুনাগরিক। অধ্যাপক এম হোয়াইট আবার বলেছেন, সাধারণ জ্ঞান, প্রজ্ঞা ও নিষ্ঠার অধিকারী যে কোনো নাগরিকই সুনাগরিক। অনেক রাষ্ট্রবিজ্ঞানী অনেক গুণের কথা বলেছেন। তো সুনাগরিকের ক্ষেত্রে লর্ড ব্রাইস প্রদত্ত গুণগুলি এখন পর্যন্ত সবচেয়ে বেশি যুক্তিযুক্ত বলে প্রতীয়মান হয়েছে। লর্ড ব্রাইস সুনাগরিকের গুণ সম্পর্কে বলেছেন, বুদ্ধি, আত্মসংযম ও বিবেক সম্পন্ন নাগরিকই আসলে সুনাগরিক। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা লর্ড ব্রাইস প্রদত্ত এই তিনটি গুণ নিয়ে আলোচনা করব। যেই তিনটি গুণ একজন নাগরিকের মধ্যে থাকলে আমরা তাকে সুনাগরিক বলতে পারি। প্রথমে আসুন আলোচনা করি বুদ্ধি। নাগরিক নয়, একজন অধিবাসী, একজন সাধারণ মানুষ সমাজে বসবাস করার জন্য বুদ্ধি অপরিহার্য। ফলে এই বুদ্ধি নাগরিকের বা সুনাগরিকের অন্যতম একটি গুণ এবং বর্তমান এই জটিল এবং বিস্তৃত সমাজ ব্যবস্থায় রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন পরিস্থিতিতে টিকে থাকার জন্য, নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য, রাষ্ট্রের সেবা করার জন্য একজন নাগরিককে বুদ্ধিমান হওয়া খুব জরুরি। রাষ্ট্র তার শিক্ষা ব্যবস্থা, কার্যপরিধির মাধ্যমে এই বুদ্ধিমান নাগরিক তৈরির জন্য বিভিন্ন
উদ্যোগ নিয়ে থাকে। কেননা বুদ্ধিমান নাগরিকের পক্ষে সম্ভব যে বিভিন্ন নির্বাচনে উপযুক্ত প্রতিনিধি বাছাই করা, যেই প্রতিনিধি রাষ্ট্রের এবং জনগণের সেবা করতে ভূমিকা রেখে থাকে। অর্থাৎ বুদ্ধিমান নাগরিক হলো সুনাগরিক এবং রাষ্ট্রের সমৃদ্ধি উন্নতির জন্য বুদ্ধিমান নাগরিক অপরিহার্য। রাষ্ট্রবিজ্ঞানী লর্ড ব্রাইস সুনাগরিকের গুণাবলীতে অন্য আরেকটি যে গুণের কথা বলেছেন সেটি হলো আত্মসংযম। অর্থাৎ রাগ, ক্ষোভ, লোভ, লালসা এসবের ঊর্ধ্বে উঠে যখন একজন নাগরিক তার সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব কর্তব্য পালন করতে পারে, তার সচেতনতা কাজে লাগাতে পারে, এই বিষয়টিকে বলা হচ্ছে আত্মসংযম। অর্থাৎ দেশের স্বার্থে, দশের স্বার্থে যে কোনো স্বার্থ ত্যাগ করে যখন একজন নাগরিক তাকে প্রদত্ত বা তার উপর অর্পিত দায়িত্ব সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন করতে পারে, সেই সকল নাগরিককে বলা হয় আত্মসংযমী নাগরিক অর্থাৎ সুনাগরিক। বর্তমান সমাজ ব্যবস্থায় এই আত্মসংযমও খুব জরুরি। কেননা বহুদলীয় গণতন্ত্রে বা শাসন ব্যবস্থায়, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রেই বিরোধী দলের সদস্যদের প্রতি সংযম প্রদর্শন করা গণতন্ত্রের জন্য অপরিহার্য। যার ফলে এই আত্মসংযমী হলে সে সমাজ, রাষ্ট্র, রাজনীতি সব ক্ষেত্রেই তার একটি সুফল রাষ্ট্র ভোগ করে থাকে। অর্থাৎ রাষ্ট্রের জন্য আত্মসংযমী নাগরিক অর্থাৎ সুনাগরিক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লর্ড ব্রাইস তৃতীয় যে গুণটির কথা বলেছেন সেটি হলো বিবেক। এই বিবেকটি হলো নাগরিকতার একটি বড় পরিচয়। কেননা এটি তার একান্তই অন্তর্নিহিত ব্যাপার এবং তার নিজস্ব বিষয়। এই বিবেক হলো তার জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞাকে কাজে লাগিয়ে ন্যায় অন্যায় পৃথক করা, ভালো মন্দ আলাদা করে দেখা, কোন কাজটি করলে রাষ্ট্রে ভালো হবে, কোন কাজটি করলে খারাপ হবে, এই বিষয়টি যাচাই বাছাই বা নির্ধারণ করা ক্ষমতা রাখে বিবেকবান নাগরিক। যার ফলে বিবেক সম্পন্ন নাগরিক রাষ্ট্রের জন্য উপযোগী পন্থা বা প্রক্রিয়া বা রাষ্ট্রের জন্য উপযুক্ত প্রতিনিধি বাছাই করতে সচেষ্ট হয়ে থাকে। অর্থাৎ বিবেকবান নাগরিকের পক্ষেই একটি সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব। কেননা রাষ্ট্রের পক্ষে সম্ভব নয় প্রত্যেকটি নাগরিককে আইন শৃঙ্খলার বলয়ে নিয়ে আসা। সে যদি সচেতন বা তার বিবেক অনুযায়ী কাজ করে তাহলে অন্যায়, অত্যাচার এগুলো এমনিতেই অনেকটি হ্রাস পাবে এবং রাষ্ট্র অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমে নিজেকে আরও বেশি জড়াতে পারবে। এর ফলে দেখা যাবে যে রাষ্ট্রের দিন দিন অনেক উন্নতি হচ্ছে। অর্থাৎ যদি নাগরিকগণ বেশি বিবেকবান হয় তাহলে রাষ্ট্রের কাজ করতে আরও বেশি সুবিধা হয় এবং রাষ্ট্র অনেক উন্নয়নমূলক কাজে মনোযোগ দিতে পারে। প্রিয় শিক্ষার্থী, লর্ড ব্রাইস প্রদত্ত আমরা তিনটি গুণ জানলাম। এই তিনটি গুণ থাকলে নাগরিকদের আমরা সুনাগরিক বলতে পারি। যে সুনাগরিক রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সম্পদ। আরও অনেক রাষ্ট্রবিজ্ঞানী অনেক গুণের কথা বলেছেন। তার মধ্যে যেমন সকলকে শ্রদ্ধা করা, কাউকে ছোট না করা, শিক্ষিত ও সংস্কৃতিবান হওয়া, এগুলো সুনাগরিকের গুণ এবং সাধারণ জ্ঞান, প্রজ্ঞা ও নিষ্ঠার অধিকারী হওয়া, কার্যক্রমে মনোযোগী হওয়া এবং সৎ পথে চলা, এই সবই সুনাগরিকের গুণ। অনেক গুণই থাকতে পারে একজন মানুষ হিসাবে বা একজন নাগরিক হিসাবে, কিন্তু যখন এই বুদ্ধি, আত্মসংযম, বিবেক, নিষ্ঠা এইসব যখন একজন নাগরিকের মাঝে পাওয়া যায় তখন সে নাগরিক সাধারণত সুনাগরিক হয়ে থাকে এবং রাষ্ট্রের সবসময় এ ধরনের সুনাগরিকই প্রত্যাশা করে। এই সুনাগরিক তৈরিতে বা সৃষ্টিতে ব্যক্তি হিসাবে নাগরিকের যেরকম ভূমিকা রয়েছে ঠিক তেমনি রাষ্ট্রেরও অনেক ভূমিকা থাকে। কেননা রাষ্ট্র যদি সেই ক্ষেত্রটি প্রস্তুত করে, জ্ঞান, শিক্ষা, প্রশিক্ষণ এরকম যদি কর্মসূচিতে নাগরিকদের জড়াতে পারে
তাহলেই কেবল একজন নাগরিক সুনাগরিক হয়ে উঠতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের এই আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল বা সূচি ছিল যে নাগরিকতার বিলোপ, কি কি কারণে নাগরিকতা বিলুপ্ত হয়। আরেকটি বিষয় ছিল বাংলাদেশের নাগরিকতা অর্জন এবং বিলোপ। বাংলাদেশের সংবিধানে সেই নাগরিকতা অর্জনের যে কিছু পদ্ধতি বলা হয়েছে সেগুলো বা উপায়, এবং কি কি কাজ করলে বা কি কি কারণে বাংলাদেশের নাগরিকতা বিলুপ্ত হতে পারে। যেমন যদি রাষ্ট্র কাউকে বহিষ্কার করে সেক্ষেত্রে তার নাগরিকতা বিলুপ্ত হতে পারে, অর্থাৎ বাংলাদেশের নাগরিকতা বিলুপ্ত হতে পারে। আমরা তারপরে জেনেছি যে সুনাগরিক কারা বা কি কি গুণের অধিকারী হলে আমরা নাগরিককে সুনাগরিক বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি আপনারা সবাই এই ধরনের গুণ অর্জন করবেন, এই গুণ অর্জন করে সুনাগরিক হবেন এবং রাষ্ট্রের এই সকল দায়িত্ব বা কর্তব্য সুচারুভাবে সম্পন্ন করবেন। আশা করি আমার আলোচনাটি আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন। তারপরেও যদি এই পাঠ সম্পর্কিত আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আপনি আপনার সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে যোগাযোগ করতে পারেন। আর তারপরে যদি আরও সমস্যা মনে হয় তাহলে আপনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলেও যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন ওপেন স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর ১৭০৫। এতক্ষণ আমার সাথে থেকে এই আলোচনাটি শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।